আমরা একটু আগে জৈব যৌগ সম্পর্কে একটু ভালো ধারণা নিয়েছি যে এসএসসিতে পড়ে আসছিলাম কি জৈব যৌগ কি, জৈব যৌগের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি কি কারণে, এবং এখানে কেটিনেশন ধর্ম কি, সমানতা কি, কার্যকরী মূলক কি, এই সম্পর্কে আমাদের ধারণা আছে না? আজকে আমরা এই জৈব যৌগের শ্রেণীবিন্যাসটা কিভাবে করা হয় সেই সম্পর্কে একটু ধারণা নেব। জৈব যৌগ সমূহকে কয়ভাবে ভাগ করা যায় বলছি? দুইভাবে। একটা হলো কার্বন শিকলের ভিত্তিতে, আরেকটা হলো কার্যকরী মূলকের ভিত্তিতে। আমরা আজকে আলোচনা করব কার্বন শিকলের ভিত্তিতে জৈব যৌগ সমূহকে কিভাবে ভাগ করা যায়। এই কার্বন শিকলের ভিত্তিতে জৈব যৌগ সমূহকে প্রথমত দুই ভাগে ভাগ করে, আমরা সবাই খাতায় একটু নোট করে নিতে পারি। জৈব যৌগ প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব। প্রথম ভাগটা হলো মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগ। মুক্ত শিকল বা এলিফ্যাটিক যৌগ। আরেকটা হলো চক্রীয় বা চাকরিক যৌগ বা বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ। চক্রীয় বা চাকরিক বা বদ্ধ শিকল বিশিষ্ট যৌগ, একই কথা সব, চক্রীয় বা চাকরিক যৌগ। এলিফ্যাটিক বা মুক্ত শিকল যুক্ত যৌগ সমূহকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সম্পৃক্ত যৌগ, আর একটা হলো কি অসম্পৃক্ত যৌগ। প্রত্যেকটা সংজ্ঞায় আমি পরে বলবো, আগে শ্রেণীবিন্যাসটা দ্রুত বলে নিলাম। একটা হলো সম্পৃক্ত যৌগ, আর একটা অংশ হলো অসম্পৃক্ত যৌগ। চক্রীয় বা চাকরিক যৌগগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হলো কার্বো বা হোমোসাইক্লিক যৌগ। কার্বো বা হোমোসাইক্লিক যৌগ। আরেকটা হলো হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ। এই হলো প্রথমে একটু ধারণা। চক্রীয় বা চাকরিক যৌগ কয়ভাবে বলছি? দুই ভাগে বিভক্ত। একটা কার্বো বা হোমোসাইক্লিক, আরেকটা হলো হেটারোসাইক্লিক। এই দুইটা যৌগ কোথেকে আসছে আগে আমরা ওই সংজ্ঞাটা আগে শিখি। চক্রীয় বা চাকরিক যৌগের সংজ্ঞা কি তোমরা পরে লেখো, আমি আগে বুঝাই নেই, তারপরে লিখতে পারবো, আগে বুঝে নাও, থাকবে এখানে। চক্রীয় বা চাকরিক যৌগ আমরা এই সংজ্ঞাটা আগে শিখবো। আমরা জৈব যৌগের সংজ্ঞা শিখছিলাম কিভাবে? কার্বন দ্বারা গঠিত যৌগ সমূহ যাদের মধ্যে কি আছে? সমযোজী বন্ধন বিদ্যমান আছে, সেই সমস্ত যৌগকে আমরা কি বলছি? জৈব যৌগ। এরকম ভাবে জৈব যৌগের একটা অংশ চক্রীয় বা চাকরিক যৌগের সংজ্ঞাটা আমরা কয়েকটা বৈশিষ্ট্য দিয়া যদি এরকম শিখি। যেমন এক নম্বর বৈশিষ্ট্য হলো অন্যান্য মৌল সহ বা ব্যতীত। আমরা জৈব যৌগের সংজ্ঞার মধ্যে কি বলছি? কার্বন দ্বারা গঠিত যৌগ সমূহকে কি বলা হয়? জৈব যৌগ। জৈব যৌগে কার্বনের সঙ্গে তো অন্যান্য মৌল থাকবে না? অন্যান্য মৌলের মধ্যে কি থাকবে? হাইড্রোজেন থাকে, এছাড়াও অক্সিজেন থাকে, সালফার থাকে, হ্যালোজেন থাকে। এদেরকে আমরা কি বলছি? অন্যান্য মৌল। আর অন্যান্য মৌল বাদে হলে শুধুমাত্র কি হবে? কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত। অন্যান্য মৌল ছাড়া মানে কি? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন থাকবে, অন্য কোনো মৌল থাকবে না। এই শ্রেণী বোঝাইছি আমি। তাহলে আমরা একটা এই যে চক্রীয় বা চাকরিক যৌগের সংজ্ঞা লিখতে গিয়া আমরা একটা ধারণা নেব যে অন্যান্য মৌল সহ বা ব্যতীত। দুই নম্বরের কথাটা বলতেছি, কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত। কার্বন ও হাইড্রোজেন দ্বারা
গঠিত। কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ, চক্রীয় বা চাক্রিক যৌগ। 4 নম্বর প্রশ্ন হল যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হয়? চক্রীয় বা চাক্রিক যৌগ। আমরা এইখানে এইটুকুলো নাম না, এটা মনে রাখবো। আর এই যৌগের সংখ্যাটাকে আমরা একবারে লিখতেছি এইভাবে, অন্যান্য মৌল সহ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে সেই সমস্ত যৌগকে কি বলা হয়ে থাকে? চক্রীয় বা চাক্রিক যৌগ। মনে থাকবে? এখন এইখানে দেখো প্রথম যে কথাটা, এটার মধ্যে একটা পার্থক্য আছে। অন্যান্য মৌল সহ বা ব্যতীত, এই কথাটার ভিত্তিতে এই টোটাল যদি একটা যৌগ হয়ে থাকে যাদের বৈশিষ্ট্য হলো এইগুলা, সেই সমস্ত যৌগগুলা এই দুইটা কথার ভিত্তিতে দুই ভাগে ভাগ হয়ে গেছে। একটা হলো অন্যান্য মৌল সহ যারা, তারা একটা শ্রেণীর, আর অন্যান্য মৌল ব্যতীত যারা, তারা আরেকটা শ্রেণীর। তো এরা হইতেছে এই যে কার্বো বা হোমোসাইক্লিক যৌগের সংখ্যা যখন আমরা বলবো, তখন এই যে 1 নম্বর বৈশিষ্ট্যটা এইভাবে বলবো, অন্যান্য মৌল ব্যতীত। সহ শব্দটা বাদ যাবে এখানে। এখন তোমার যদি জিজ্ঞাসা করা হয় কার্বো বা হোমোসাইক্লিক যৌগ কারা, তখন আমরা উত্তর করবো অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হয়? কার্বো বা হোমোসাইক্লিক যৌগ। হোমো শব্দের অর্থ কি? একই ধরনের। হোমো শব্দের অর্থ হলো একই ধরনের, মানে একই ধরনের মৌল দ্বারা। একই ধরনের মৌল বলতে কি? শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন, অন্য কোনো মৌল থাকবে, এবং যাদের মধ্যে কি থাকবে? একক বন্ধন বা দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, সেই সমস্ত যৌগকে কি বলা হবে? কার্বো বা হোমোসাইক্লিক যৌগ। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে হলো যে এইখানে যে সংখ্যাটা আমরা বললাম কার্বো বা হোমোসাইক্লিক যৌগের সংখ্যা বলছি কি? অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হয়? কার্বো বা হোমোসাইক্লিক যৌগ। যে একক বা দ্বিবন্ধন, এই কথার ভিত্তিতে এই যৌগটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কার্বো বা হোমোসাইক্লিক যৌগকে আবার ভাগ করা যায় না? এই যে এই কার্বো বা হোমোসাইক্লিক যৌগটা দুইটা ভাগে বিভক্ত, তার একটা অংশ হলো দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হলো এলিসাইক্লিক, আর একটা হলো অ্যারোমেটিক। একটা হলো কি? এলিসাইক্লিক, আর একটা হলো অ্যারোমেটিক। তাহলে আমরা এখন এলিসাইক্লিক যৌগের সংখ্যাটা আমরা ওইখান থেকে নিয়ে আসবো। ওইখান থেকে আসলে এখানে যে অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বন্ধন বিদ্যমান, কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন, এরকম একক বন্ধন থাকবে, সেই সমস্ত যৌগকে আমরা কি বলবো? এলিসাইক্লিক যৌগ। আর অ্যারোমেটিক যৌগের সংখ্যাটা আসবে অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে দ্বিবন্ধন বিদ্যমান, তাদেরকে আমরা কি বলবো? অ্যারোমেটিক যৌগ। কার্বন কার্বন কি থাকবে? দ্বিবন্ধন বিদ্যমান থাকবে, তাদেরকে আমরা কি বলবো? অ্যারোমেটিক যৌগ। তাহলে আমরা এই বলতে পারি কি, একটা যৌগের সংখ্যা যদি আমাদের মুখস্থ থাকে, তাহলে আমরা এখান থেকে এর একটা অংশ যেটা কার্বো বা হোমোসাইক্লিক যৌগের সংখ্যা আমরা এখানে বলতে পারতেছি। এই ধারাবাহিকতাটা মনে রাখতে হবে। কিভাবে বলছি? আবার বলতেছি যে কার্বো বা হোমোসাইক্লিক যৌগের সংখ্যাটা কি বলবো? যে অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হয়ে থাকে? বুঝতে পারছি? এখন কার্বো বা হোমোসাইক্লিক যৌগ কি? অন্যান্য মৌল ব্যতীত কার্বন ও হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাক্রিক যৌগ যাদের চক্রে একক বন্ধন বিদ্যমান তারা হলো কি? এলিসাইক্লিক। আর যাদের চক্রে দ্বিবন্ধন বিদ্যমান তাদেরকে কি বলা হয়? বুঝতে পারছি? আর এই হেটারোসাইক্লিক যৌগের সংখ্যা হবে এই যে এখানে আমরা কি বলছিলাম? অন্যান্য মৌল ব্যতীত। আর এইখানে আমরা এসে বলবো শুধু জি। তাহলে এইখানে আমরা 1 নম্বরে বলবো অন্যান্য মৌল, ব্যতীত। 2 নম্বরে বলবো অন্যান্য মৌল সহ। 3 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 4 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 5 নম্বরে বলবো অন্যান্য মৌল সহ। 6 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 7 নম্বরে বলবো অন্যান্য মৌল সহ। 8 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 9 নম্বরে বলবো অন্যান্য মৌল সহ। 10 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 11 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 12 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 13 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 14 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 15 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 16 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 17 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 18 নম্বরে বলবো অন্যান্য মৌল ব্যতীত। 19 নম্বরে বলবো
মৌল সহ। তাহলে এখন এর সংজ্ঞাটা যদি জিজ্ঞাসা করা হয় যে হেটারোসাইক্লিক যৌগ কি, আমরা কি বলবো? অন্যান্য মৌল সহ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাকরিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হবে? হেটারোসাইক্লিক যৌগ। এই হেটারোসাইক্লিক যৌগের এইখানেও কিন্তু আবার একটা দুইটা ভাগ আছে, সেটা কি? একটা হলো একক বন্ধন আর একটা দ্বিবন্ধন। এখন যদি একটা এদের নাম হলো, একটা হলো হেটারো এলিসাইক্লিক, একটার নাম হলো হেটারো এলিসাইক্লিক। এলিসাইক্লিক তো আমরা আগে এই যে এখানে দেখে আসলাম, এই যে এখানে ওই যে এই আসবে হেটারো এলিসাইক্লিক, আর এখানে হবে হেটারো অ্যারোমেটিক। হেটারো কি মেটিক? অ্যারোমেটিক। তো হেটারো এলিসাইক্লিক আর একটা কি বলছি? হেটারো অ্যারোমেটিক। এইখানে এলিসাইক্লিকের মধ্যে কি বন্ধন বিদ্যমান ছিল? একক বন্ধন। আর এখানে অ্যারোমেটিকের মধ্যে কি ছিল? দ্বিবন্ধন। এখানেও তাই হবে, এখানে দ্বিবন্ধন আর এখানে একক বন্ধন। তাহলে আমরা যদি এখন হেটারো এলিসাইক্লিক যৌগের সংজ্ঞা কেউ জিজ্ঞেস করে, আমরা একেবারে সহজে বলতে পারবো এই ধারাবাহিকতা অন্যান্য মৌল সহ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাকরিক যৌগ যাদের চক্রে একক বা দ্বিবন্ধন বিদ্যমান হলে, তো এটা এখন একক বন্ধন হলে তাদেরকে আমরা কি বলবো? হেটারো এলিসাইক্লিক। আর দ্বিবন্ধন হলে তাদেরকে আমরা কি বলবো? হেটারো অ্যারোমেটিক যৌগ। বুঝতে পারছি? হ্যাঁ। তো এখন যদি আমাদের এনে একটা, দুইটা, তিনটা, চারটা উদাহরণ আমরা দেই, তাহলে কি এই সবগুলোর উদাহরণ হয়ে গেল না? সহজ হয়ে যাবে না? তাহলে এখন আমাদের হেটারো অ্যারোমেটিক যৌগের একটা সংজ্ঞা আমরা ওদিক থেকে উদাহরণ হিসেবে দেই। যেমন ধরো থায়োফিন। থায়োফিন হলো যেরকম CH কি বলছে? থায়োফিন CH কার্বনের 1 2 3, এখানে একটা দ্বিবন্ধন আসবে, এখানে একটা দ্বিবন্ধন আসবে। এই যৌগের নাম হলো কি? থায়োফিন। এই থায়োফিন এর মধ্যে একটু লক্ষ্য করি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অন্যান্য মৌল হিসেবে কি আছে? সালফার আছে, আবার কি আছে? এখানে দ্বিবন্ধন বিদ্যমান আছে। কি সব মিলছে না? আমরা সংজ্ঞাটা কি বলছিলাম? অন্যান্য মৌল সহ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় যৌগ যাদের চক্রে কি আছে? দ্বিবন্ধন বিদ্যমান আছে, তাদেরকে কি বলা হয়? হেটারোমেটিক যৌগ। মিলছে? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি ইথিলিন অক্সাইড, দেখি যে এরকম CH2O, এটা যদি আমরা লিখি, এর নাম হলো কি? ইথিলিন অক্সাইড। কি নাম? ইথিলিন অক্সাইড। এখানে তো কার্বনের সাথে অন্যান্য মৌল আছে, কার্বন হাইড্রোজেন সাথে অন্যান্য মৌল আছে না? অন্যান্য মৌল সহ কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় যৌগ যাদের মধ্যে কি আছে? চক্র আছে। চক্রের মধ্যে কি আছে? একক বন্ধন বিদ্যমান আছে। কি বন্ধন আছে? একক বন্ধন বিদ্যমান আছে। তাহলে যে এই যৌগটার নাম হলো কি? হেটারো অ্যারোমেটিক যৌগ। এর নাম হলো ইথিলিন অক্সাইড। নামটা আমরা বই আছে দেখে নিও। হ্যাঁ, এটার নাম কি বলছি? ইথিলিন অক্সাইড। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের সঙ্গে আমরা এটার সঙ্গে অনেক পরিচিত বেনজিন একটা যৌগ, যে বেনজিন C6H6 পড়ছ না? এইখানে দ্বিবন্ধন, এইখানে এগুলোর মধ্যে কি আছে? এইখানে এগুলোর মধ্যে হাইড্রোজেন বিদ্যমান আছে। এগুলোর মধ্যে কি আছে? হাইড্রোজেন আছে। এটার নাম কি? বেনজিন। এই বেনজিনের মধ্যে কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অন্যান্য মৌল নাই। অন্যান্য মৌল আছে, দ্বিবন্ধন বিদ্যমান আছে। আমরা সংজ্ঞাটা তো তাই বলছি, অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাকরিক যৌগ যাদের চক্রে দ্বিবন্ধন বিদ্যমান থাকে তাদেরকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ। মিলছে? আচ্ছা, আরেকটা কথা বলছিলাম, এলিসাইক্লিক যৌগের সঙ্গে আমরা কি বলছি? অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় বা চাকরিক যৌগ যাদের চক্রে কি থাকে? একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে বলা হয় এই যে এলিসাইক্লিক যৌগ। CH2 এটার নাম কি? কে বলতে পারে? ইথিলিন। এটার নাম হলো সাইক্লোপ্রোপেন। সাইক্লো মানে চক্রীয় প্রোপেন। এই যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অন্যান্য মৌল নাই। কার্বন কি আছে? একক বন্ধন বিদ্যমান আছে। দ্বিবন্ধন আছে কি?
তাহলে আমরা সংখ্যাটা তাই বলছিলাম, অন্যান্য মৌল ব্যতীত কার্বন হাইড্রোজেন দ্বারা গঠিত চক্রীয় যৌগ, চক্রে একক বন্ধন বিদ্যমান, তাদেরকে কি বলা হয়? এলিসাইক্লিক যৌগ। মিলছে? তাহলে এখন যদি এই যৌগের সংখ্যা কেউ জিজ্ঞেস করে বা প্রশ্ন আসে, কার্বোভৌমসাইক্লিক যৌগের সংখ্যা বলো এবং দুটি উদাহরণ দাও, তাহলে আমরা এই যৌগের সংখ্যা বলতে পারবো। এই দুটো উদাহরণই তো এর উদাহরণ না। আবার যদি প্রশ্ন আসে অ্যারোমেটিক যৌগ কি একটা উদাহরণ দেয়, অ্যারোমেটিক যৌগ একটা উদাহরণ, আমরা বলতে পারবো না। এটা হলো যে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে এরকম আইসা পড়ে, অ্যারোমেটিক যৌগ সংজ্ঞা লিখো, একটা উদাহরণ দিয়ে দিলাম, বুঝা যাবে? জটিল কিছু? তাহলে আমরা জৈব যৌগের এই শ্রেণীবিন্যাসটাকে, বড় শ্রেণীবিন্যাসটাকে একটা সংখ্যা দিয়ে বলছিলাম, কি শুরু করছিলাম কি একটা সংখ্যা দিয়া পুরা জৈব যৌগের শ্রেণীবিন্যাসটাকে বোঝানোর চেষ্টা করবো। আমরা একটা সংখ্যা দিয়ে সম্পূর্ণ শ্রেণীবিন্যাসটাকে বুঝাইতে পারছি। হ্যাঁ, আচ্ছা, এদিকে আরেকটু রয়েছে মুক্ত শিকল যৌগ বা এলিফ্যাটিক যৌগ কারা, মানে কার্বনের শিকলটা যদি মুক্ত থাকে, বদ্ধ না হয়, যদি মুক্ত থাকে, সেই সমস্ত যৌগকে কি বলা হয়? এলিফ্যাটিক বা মুক্ত শিকল যুক্ত। এরা দুই প্রকার, একটা হলো সম্পৃক্ত আর একটা হলো অসম্পৃক্ত। সম্পৃক্ত যৌগ কারা? যে সমস্ত মুক্ত শিকল যৌগে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে কি বলা হয় থাকে? সম্পৃক্ত যৌগ। আর যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন বিদ্যমান থাকে, তাদেরকে আমরা কি বলছি? অসম্পৃক্ত যৌগ বলছি। বুঝাইতে পারছি? তাহলে আমরা শুরু করছিলাম যে একটা জৈব যৌগের শ্রেণীবিন্যাসটাকে আমরা একটা সংখ্যা দিয়ে পুরা শ্রেণীবিন্যাসটাকে বোঝানোর চেষ্টা করব। আমরা কি বুঝাইতে পারছি?